দেখেন জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্হীন প্রতারণা আছে। দেখেন সেখানে ৯ মাস ধরে আলোচনা হয়েছে, সে আলোচনায় তিনিও কিছু আলোচনায় গিয়েছেন, আমিও গিয়েছি, কথাবার্তা বলেছি। সেখানে আপনি আমাকে যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করালেন, তাই না? আপনি তো স্বাক্ষর করানোর পরে আপনি তো বলতে পারেন না যে এই নোট অফ ডিসেন্ট তুলে দিলাম। আমাদের সবার হাতে দেওয়া হয়েছিল যে এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হবে। এনসিপি শুধুমাত্র স্বাক্ষর করে নাই, বাকি সবাই স্বাক্ষর করেছিল। এরপরে গণভোট নিয়েও প্রতারণা করা হয়েছে। সব মিলে কি, সব মিলে বিএনপির নির্বাচনী ইশতেহারটা আপনি খেয়াল করবেন, সেখানে উল্লেখ করা আছে মানুষ যদি আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দেয়, সেক্ষেত্রে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আমরা ইনশাল্লাহ করবো, এবং সেটির বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আচ্ছা, শেষ করতে হবে, না হলে তো তিনি পরবর্তীতে কথা বলার মতন ইস্যু পাবেন না। আমি শেষ করে দিই, শোনেন। এরপরে তিনি দলীয়করণের কথা বললেন। দেখেন এনসিপির একজন নেতা ছিল মোহাম্মদ এজাজ, তাকে ঢাকা উত্তরে প্রশাসক করা হয়েছিল। তিনি জাতীয় নাগরিক কমিটির নেতা ছিলেন। দেখেন, হ্যাঁ, নেতা ছিলেন। এছাড়া আপনি আরও দেখেন যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র উপদেষ্টা, ছাত্র কমিটি, নানানভাবে নানানজনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। এই কাজগুলো তারা করেছিল, দলীয়করণ করেছিল। এরপরে দেখেন আপনার আপনার অস্ত্র নিয়ে মহড়ার কথা বললেন। তাদের সরকারের সময় এই যে শীর্ষ সন্ত্রাসী জামিন আমি দিয়েছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছিল, এবং এনসিপি সরকার, জামাতের সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। ব্যাখ্যা বিশ্লেষণ লাগলে সময় দিলে বলবো। আচ্ছা, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সময়টা আর এখনকার সময়টা দেখেন। এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এটার কারণটা হলো যে তিনি আসলে এই মবকে প্রশ্রয় দিচ্ছেন না। আর ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সফল, কারণ তার সময়ে প্রতিদিন মোটামুটি বিভিন্ন জায়গায় মব হতো। আর নিত্যপণ্য নিয়ে তো আমি আগেই বলেছি যে সরকার বাজেটটা এমনভাবে তৈরি করেছে যাতে করে নিত্যপণ্যের দামটা সহনশীল থাকে।